নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে। প্রত্যেক শনিবারের ন্যায় আজকেও চলে এসেছি। আজ হচ্ছে শনিবার এবং 6/6/2026, খুব সুন্দর একটা ডেট। তো সেই ডেটে আমরা চলে এসেছি উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে বাই আইএলএম। তো সেখানে দাঁড়িয়ে আমরা স্ক্রিন শেয়ার করব এবং সেখানে দাঁড়িয়ে আমরা মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমরা তো দাঁড়িয়ে থাকলে চলবে না, মার্কেটও দাঁড়িয়ে থাকবে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে থাকবো যে মার্কেটের মোমেন্টাম কি ছিল। তো তার আগে প্রথমে আমরা জাস্ট একটু আমাদের রিসার্চ ডিসক্লেমার যেটা রয়েছে উইকলি মার্কেটের আগে যেটা আমরা দিয়ে থাকি সাধারণত, কাইন্ডলি রিসার্চ ডিসক্লেমারটা একটুখানি পজ করে দেখে নেবেন যে সেখানে আমাদের যে যে প্যারামিটার গুলো থাকছে, ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি মার্কেট, যাই আলোচনা হচ্ছে প্রত্যেকটার পিছনে কিছু কিছু না কিছু কিন্তু সেখানে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস থাকছে এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিস বা গ্লোবাল নিউজ ভিউজ তার উপর বেস করে পুরো রিসার্চ ডিসক্লেমারটা রাখা রয়েছে এখন। তো সেখানে যা যা রয়েছে সেখানে কোনো রকম প্রফিটের গ্যারান্টি বা কোনো রকম আমার বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন, আমরা জাস্ট লেভেল প্রোভাইড করি যে হ্যাঁ এই লেভেলগুলোর থেকে মার্কেট রিভার্সাল আসতে পারে বা এখান থেকে পুল ব্যাক আসতে পারে। তো সেই জিনিসগুলো সম্পূর্ণটাই কিন্তু থাকছে টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল প্যারামিটারের উপরে। তো আমরা কিভাবে করি তার জন্য একটু নিচের দিকে আসবো। সেখানে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ এখানে রাখি। টপ ডাউন অ্যাপ্রোচ আমাদের যে প্যারামিটার থাকছে, টেকনিক্যাল অ্যানালিসিস এর যে ইন্ডিকেটর গুলো থাকছে, ক্যান্ডেলস্টিক থাকছে, আরএসআই থাকছে, বলিঞ্জার ব্যান্ড থাকছে এবং ওপেন ইন্টারেস্টের যে অ্যানালিসিসটা থাকে সেগুলো নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা হয়। পাশাপাশি গ্লোবাল মার্কেট কিউজ যেটা থাকছে, ব্রেন্ট ক্রুড, ডলার এবং গ্লোবাল ইন্ডেক্সেস নিয়ে কিন্তু আজকে আলোচনার দিন। আপনারা জানেন যে শনিবার করে এই দিনটা আসে, যে ওভারঅল গ্লোবাল মার্কেট, লোকাল মার্কেট সমস্ত কিছু আলোচনা হয়। ডোমেস্টিক মার্কেটের ভেতরে ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, পাশাপাশি নিফটি ফিফটির যা বর্তমান কন্ডিশন, মেজর সেক্টর অ্যানালিসিস ফর নেক্সট উইক, মেজর অ্যাকশনেবল স্টক পিকস ফর নেক্সট উইক, অন উইক ফর উইক, ঠিক আছে, এবং উইক টু উইক এগুলো আমরা নিয়ে আলোচনা করে থাকি সাধারণত। অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক অন ইন্ডেক্স অ্যান্ড স্টক এবং স্পেশাল পিকস ফর মিড টার্ম অ্যান্ড লং টার্ম, ঠিক আছে। তো মিড টার্ম বা লং টার্ম র্যালি দেবে এই ধরনের যে স্টক গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সেটা পুরোটাই কিন্তু প্যারামিটার থাকবে এখানে। টেকনিক্যালি আমরা কিন্তু আলোচনা করবো। চলুন ফটাফট স্ক্রিন শেয়ার করি, আর লেট করবো না আমরা। প্রথমে আমরা চলে এসেছি আমাদের গ্লোবাল মার্কেটের দিকে দেখার জন্য ট্রেডিং ভিউর প্ল্যাটফর্মে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম যে প্যারামিটারটাকে দেখবো আজকে সেটা হচ্ছে আমাদের কাছে ডলার ইন্ডেক্স। এই ডলার ইন্ডেক্সের দিকে কেন চোখ রাখবো, কারণ এ কিন্তু একটা কারেন্সি পেয়ার এবং এটা কিন্তু সব থেকে বড় কারেন্সি পেয়ার যেটা ওয়ার্ল্ডের বুকে দাপিয়ে বেড়াচ্ছে আজকে। এবং ঐতিহাসিক কালেও কিন্তু এটা ছিল, এখনো আছে, আগামী দিনেও হয়তো থাকবে। তো সেখানে দাঁড়িয়ে ডলার ইন্ডেক্সের যে ভ্যালুটা বর্তমান ছিল সেটা কিন্তু অনেক লোয়ার ভ্যালু ছিল, কারণ একটা সময় ডলার কিন্তু 110, তার উপরে 112-113 এই লেভেলগুলো কিন্তু ছুঁয়েছিল, ঠিক আছে। তো এগুলো ছিল পাস্টের ইতিহাস, ঠিক আছে। বাট বর্তমানে কি হচ্ছে, সে একটা ডাউন ট্রেন্ডের পরে মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি সাইডওয়েজ জোনের ভেতরে ঘোরাঘুরি করছে এবং সেটা দীর্ঘদিন ধরে, অলমোস্ট এই যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল 2025 সাল ফেব্রুয়ারি মাস, সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড হওয়ার পরে কিন্তু সে সাইডওয়েজ হয়ে গেছে সম্পূর্ণ। এবং সেটাও RSI 60 সেখানে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচে এসেছিল এবং সাইডওয়েজ যে মার্কেটটা সেটা আপাতত দেখে যা মনে হচ্ছে এই কিন্তু একটু শক্তির সংকেত দেখাচ্ছে, ঠিক আছে, মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। বাট জোনটা হচ্ছে সাইডওয়েজ, তাহলে পরে কি করতে হবে, ওই অ্যাটলিস্ট এখানকার 101, 102 এই লেভেলগুলোকে যদি কেটে উপরের দিকে ক্লোজ করে তাহলে কিন্তু এতে RSI 60 ক্রস হবে এবং একটা ব্রেকআউটের সংকেত আসবে, বড় ব্রেকআউট হবে এবং সেটা কিন্তু গ্লোবাল একটা আনসার্টেনটির দিকে নিয়ে যাবে কিন্তু গ্লোবাল মার্কেটকে এবং আমাদের লোকাল মার্কেটকেও। নেক্সট হচ্ছে উইকলি অ্যানালিসিস। উইকলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি সেখানে যে মার্কেট সাইডওয়েজ, বাট ক্যান্ডেলটা সাইজ দেখুন, ইট ইজ এ বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং একটা বড় ব্রেকআউট দেখাচ্ছে এখানটা, একটা লেভেলের ব্রেকআউট। এই টপ গুলো, এই রিসেন্ট যে টপ এগুলোকে ব্রেকআউট করেছে এবং নেক্সট উইকে যদি এই সমস্ত টপকে কাটে 100.70 80 এই লেভেলটাকে যদি কেটে দেয় তাহলে পরে কিন্তু এতে বিশাল বড় ভয়ঙ্কর ব্রেকআউট আসতে চলেছে। চোখ রাখবেন চার্টের দিকে, তাতে RSI 60ও ব্রেকআউট হয়ে গেলে কিন্তু এই সম্পূর্ণ বুলিশ হয়ে যাবে। ডেইলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি সেখানে, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু একটা বুলিশ মারুবুজ মানে বড় ব্রেকআউট হয়েছে এখানটায়। ডেইলি টাইম ফ্রেমে একটা বড় ব্রেকআউটের সাথে RSI 60 ক্রস করেছে। RSI 60 কে বারবার রেজিস্ট্যান্স বানিয়ে নিচের দিকে আসছিল, এবার সেই RSI কে যখন কেটে দিয়েছে প্রচুর ক্যান্ডেলের ফরমেশন এখানে হয়েছিল এবং এটা কিন্তু আপ ট্রেন্ডের পরে একটা অ্যাকুমুলেশন হয়েছে এবং সেখান থেকে ব্রেকআউট, মানে এতে কিন্তু প্রচুর বুলিশ প্রেশার রয়েছে এই ক্যান্ডেলস্টিকটার ভেতরে। চোখ রাখবেন বাজারের দিকে, ঠিক আছে, এটা কিন্তু বাজারে খুব একটা ভালো সংকেত নয়। নেক্সট বর্তমানে সব থেকে আলোচিত বা চর্চিত যে ইন্ডেক্স, তার নাম হচ্ছে ব্রেন্ট ক্রুড, যেটা সারা বিশ্বে কিন্তু একটা অশান্তির সৃষ্টি করে রেখেছে, ঠিক আছে। তো তার জন্য দায়ী যে ব্যক্তি, আমি কারণ নাম নিচ্ছি না এখানে, একজন প্রেসিডেন্ট। তো সেই প্রেসিডেন্ট কোন একটা দেশে, সে কিন্তু এটার উপরে ইম্প্যাক্ট ফেলেছে আলটিমেটলি। তো সেই ব্রেন্ট ক্রুড বর্তমানে মান্থলি টাইম ফ্রেমে বিশেষ কিছু এ মাসে করেনি। লাস্ট মান্থ একটা ফল এসেছিল, তার আগের 2-3 মাস কিন্তু টানা তেজি ছিল। উইকলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি সাইডওয়েজে চলে এসেছে। আমাদের মান্থলি টাইম ফ্রেমও অলমোস্ট সাইডওয়েজ জোনে ঢুকে গেছে 60-40-র ভেতরে। উইকলি টাইম ফ্রেমও 60-40-র ভেতরে ঢুকে গেছে। ডেইলি টাইম ফ্রেমটাও কিন্তু 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে এবং RSI 40-র কাছে আপাতত ঘোরাঘুরি করছে। তো তাহলে
গতকাল যেটা হয়েছে এখানে ব্রেন্টফোর্ডে তাতে ফল এসছে, বাট অপোজিট ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে ডলার কিন্তু মজবুত হয়েছে, মানে কিন্তু আলটিমেটলি বাজারের ভালো সংকেত কোনোভাবেই নেই, কেউ না কেউ তো খারাপ রয়েছে, ঠিক আছে। দুজনেই বাজারের কিন্তু আলটিমেটলি শত্রু, দুজন কিন্তু বাজারের ভালো চায় না এরা, ঠিক আছে। ওকে, তো চোখ রাখবো আমরা চার্টের দিকে, ব্রেন্টফোর্ড, ডলার ইন্ডেক্স। নেক্সট আমরা চলে আসবো এবারে সরাসরি ইউএস মার্কেটে চলে যাব, একটা ভয়ঙ্কর বাজার, যে বাজারে অসম্ভব র্যালি হচ্ছিল। মান্থলি টাইম ফ্রেম যদি দেখি আমরা ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, সেখানে পরিষ্কার কিন্তু একটা মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার মান্থলি চার্টে ডাইভারজেন্স রয়েছে। লাস্ট আমাদের ফেব্রুয়ারি মাস থেকে যদি আমরা মে মাসের টাইম ফ্রেম দেখি, সেখানে আরএসআই কিন্তু কোনোভাবেই ব্রেকআউট করতে পারেনি, বাট প্রাইস ব্রেকআউট করেছিল, যেটাকে বলা হয় কাইন্ড অফ ফলস ব্রেকআউট, আমরা যেটা ধরতে পারি না, এটা কিন্তু সেই ফলস ব্রেকআউটের একখানা নিদর্শন বা উদাহরণ আমরা আপাতত দেখতে পাচ্ছি। এখনো অব্দি মান্থলি ক্লোজিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফাইনালি বলতে পারবো না যে ফলস ব্রেকআউট হয়েছিল এটা। মান্থলি যদি গ্রিন ক্যান্ডেল করে উপরে চলে যায় এবং আরএসআই যদি 71.24-এর উপরে ক্লোজ করে যায়, তাহলে পরে কিন্তু এই ফলস ব্রেকআউট থাকবে না, তাতে কিন্তু আবার নতুন বুলিশ প্রেশার আসবে এবং ডাও হয়তো নতুন করে লাইফ টাইম হাই বানাবে, যেটা এই মাসে অলরেডি বানিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। উইকলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেম সুন্দর একটা তেজি ছিল, বাট সেটা বুলিশ জোনে আপাতত রয়েছে। বাট ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে এটা কাইন্ড অফ শুটিং স্টার ক্যান্ডেলস্টিক ফরমেশন, তো সেই শুটিং স্টারে কিন্তু ইম্প্যাক্ট যদি নেক্সট উইকে ফলো আপ আসে তাহলে পরে কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়বে, এবং সেটা কিন্তু অলমোস্ট যে ভালো সাপোর্ট 50,000-এর যে লেভেল, এটা খুব একটা ভালো সাপোর্ট নয়, তার থেকে ভালো সাপোর্ট হচ্ছে আমাদের কাছে এখানটায় যেটা বর্তমানে রয়েছে 49,500, একটা ভালো সাপোর্টের কাজ করবে, এবং তার নিচের যে ভালো সাপোর্ট অলমোস্ট এখানে 48,700, 800 এই লেভেলটা হচ্ছে ভালো সাপোর্টের জায়গা, যেখানে হয়তো একটা রিটেস্ট এলেও আসতে পারে। ডেলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, সেখানে ডেলি টাইম ফ্রেম গতকাল কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তো হয়নি, খুব বাজে ক্যান্ডেল হয়েছে, বুলিশ তো নয় কোনোভাবে, রেড ক্যান্ডেল দেখেই বুঝতে পারছি আমরা সকলে। বাট এই বিয়ারিশ ক্যান্ডেলটা কেন হইলো, তার পিছনে যে লজিক রয়েছে, দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার নেগেটিভ ডাইভারজেন্স অন ডেইলি টাইম ফ্রেম, ঠিক আছে। মান্থলি চার্টে ডাইভারজেন্স রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে ডাইভারজেন্স রয়েছে, এগুলো কিন্তু কোনোভাবেই বাজারের জন্য অ্যাকসেপ্টেবল নয়। এবং পাশাপাশি যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে এটা অত্যন্ত বাজে ক্যান্ডেল, যার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার, খুব বাজে ক্যান্ডেল। আমাদের চোখ রাখতে হবে মানডের মার্কেটে যদি কোনোভাবে প্রিভিয়াস এই 3 জুনের যে ক্যান্ডেলটা হয়েছিল এই লোকে ব্রিজ করে যদি ক্লোজ করে, তাহলে পরে কিন্তু এই ডাও আর টিকতে পারবে না উপরের লেভেলে, সে কিন্তু নিচের দিকে কিন্তু আস্তে আস্তে মাথা বেঁকিয়ে কিন্তু পড়তে শুরু করবে, এবং তার নিচের ভালো সাপোর্ট আছে এখানে অলমোস্ট 50,500, আমি যেটা অলরেডি বলেছি একটু আগে, ঠিক আছে। কারণ এখন অব্দি যে ফরমেশন রয়েছে, যে স্ট্রাকচার হচ্ছে, তাতে একটা পিআরডি পজিটিভ রিভার্সাল ডাইভারজেন্স যেটা, সেটা কিন্তু ফরমেশন হয়ে রয়েছে। কারণ প্রিভিয়াস যে ক্লোজিংটা ছিল সেই ক্লোজিং এর নিচে কিন্তু ক্লোজ করেনি, বাট আরএসআই একটু স্লো ডাউন হয়েছে, বাট ক্যান্ডেলটা খারাপ। যদি নেক্সট ডেতে গ্যাপ ডাউনের সাথে যদি নিচে যায় বা নর্মাল গ্যাপ আপ খুলেও যদি নিচে চলে যায়, এই ক্যান্ডেল নিচে যদি ক্লোজ করে 50,692 নিচে যদি ক্লোজ করে, তাহলে জানবেন এই ডাউ কিন্তু আর উপরের দিকে আপাতত যাচ্ছে না, নেক্সট হয়তো 1 উইক বা 7 দিন 10 দিনের জন্য চোখ রাখবেন ডাউয়ের দিকে। এবারে চলে আসবে একটা খুব সুন্দর চার্ট, দেখলে কেউ ভয় পাবেন না আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। এর নাম হচ্ছে ন্যাসড্যাক, আমেরিকারই মেন আইটি ইন্ডেক্স। তো আইটি ইন্ডেক্সের এটি একটি চার্ট, তো সেখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট অক্টোবর মাসে এখানে আরএসআই বানিয়েছিল 78.44, আর এই মান্থে যে আরএসআই রয়েছে, মানে লাস্ট মান্থে যে আরএসআই ছিল সেটা 77.79, মানে আরএসআই তে পরিষ্কার কিন্তু এখানে মান্থলি চার্টে এখানটায় এত অব্দি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স। তো এই ডাইভারজেন্সের ইম্প্যাক্ট কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে, এখন অব্দি 4.5%-এর ফল দেখতে পাচ্ছি আমরা ন্যাসডাকে। উইকলি টাইম ফ্রেম যদি চলে আসি, সেখানেও কিন্তু খুব একটা ভালো সংকেত দেখতে পাচ্ছি না। উইকলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা হয়েছে না, এটার কিছু বলার নেই ক্যান্ডেলটাকে। বিয়ারিশ এঙ্গালফিং, বিয়ারিশ মারুবুজু অ্যাজ ওয়েল অ্যাজ ডার্ক ক্লাউড কভার, সমস্ত চরিত্র এর ভেতর রয়েছে, এবং ওভারঅল চার্ট স্ট্রাকচার যেটা, সেটা একটা ইভিনিং স্টার ফরমেশন। উইকলি টাইম ফ্রেমে যখন ইভিনিং স্টার ফরমেশন হয়, অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস, সেটা কিন্তু খুবই খারাপ চার্ট স্ট্রাকচার হিসেবে গণ্য হয় বাজারে, এবং সেখানে কিন্তু কোনো ভালো সাপোর্ট আপাতত নেই। যদি ভালো সাপোর্ট ধরি এখানে, এতে কোনোভাবেই 26,100 নিচে ভালো সাপোর্ট নেই কিন্তু, ঠিক আছে। তার আগে যদি এখান থেকে বাউন্স ব্যাক করে ঘুরে যায় তো ওয়েল অ্যান্ড গুড, বাট এখনো অব্দি সেখানটা কোনো ভালো সংকেত নেই। সেটা 28,500 এই লেভেলটা একটা ভালো সাপোর্ট, বাট এখান থেকে বাউন্স ব্যাক যদি না আসে মুশকিল। ডেইলি চার্ট দেখলে আরো খারাপ লাগবে, আপনাদের মন খারাপ হতে পারে, কারণ একটা সময় আমাদের মন খারাপ লাগছিল এই ন্যাসডাক কে দেখে, সেই উপরের দিকে উঠছিল, তাতে আমাদের বাজার কিন্তু উঠতে পারছিল না, আমাদের মন খারাপ হচ্ছিল ন্যাসডাক ডাউকে দেখে। বাট সেখানে দাঁড়িয়ে আরো মন খারাপ হচ্ছে যে এখন তো এরা খারাপ, তাহলে কি আমাদের বাজার আরো খারাপ হবে? চোখ রাখবো আমাদের বাজারের দিকে একটু পরে। তো তার আগে আমরা দেখে নিচ্ছি এখানে গতকাল যে ক্যান্ডেলস্টিকটা হয়েছিল, এবং তার আগের যে ক্যান্ডেলস্টিকটা হয়েছিল, অলমোস্ট এখানটা একটা ডেইলি টাইম ফ্রেমে ইভিনিং স্টার, অ্যাজ ওয়েল অ্যাজ এই আমাদের ন্যাসডাকেই মান্থলি উইকলি টাইম ফ্রেমে একটা ইভিনিং স্টার, দুটো টাইম ফ্রেম, দুটো মেজর টাইম ফ্রেমে যদি ইভিনিং স্টার ফরমেশন হয়, এবং সেখানে গ্যাপ ডাউন ক্যান্ডেল যেটা হয়েছিল, এটা ছিল আমাদের কাছে পিওরিশ
পিওর একটা বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিন্তু ইম্প্যাক্ট খুব বাজে হয় এবং সেটা বাজারকে অতিরিক্ত নিচে ফেলে দেয়, যেটা গতকাল পড়েছে অলমোস্ট 5.5%-এর কিন্তু ফল, এবং আরএসআই কিন্তু 60 ব্রেকডাউন একই দিনে, 1400 পয়েন্টের ফল ইন সিঙ্গেল ডে। ছোটখাটো ব্যাপার নয়, ছোটখাটো ব্যাপার নয় কিন্তু এটা। তার পিছনে লজিক হচ্ছে অ্যান্থ্রোপিক নামক যে কোম্পানিটা, তারা কিন্তু বারবার চোখ রাঙাচ্ছে সমস্ত বিশ্বের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের উপরে। কারণ তারা যদি আইপিও নিয়ে আসে, বাকি কথা আমি আর বলছি না, তারা যদি ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আসবে বলছে আমেরিকার বাজারে, তো সেখানে যদি নিয়ে আসে বাকি কোম্পানিগুলো কিন্তু মাথায় হাত পড়বে, তার জন্য কিন্তু বাকি কোম্পানির স্টকের দাম পড়ছে। এবং সেই কোম্পানিটা এখনো লিস্টিং হয়নি, ঠিক আছে। অ্যান্থ্রোপিক নাম জেনে রাখবেন একটু, ঠিক আছে। সেই যদি লিস্টিং হয়ে গেল তাহলে পরে আরো খারাপ ইম্প্যাক্ট হয়তো বাজারে পড়তে পারে, মানে ইউএস মার্কেটে স্পেশালি। এবং তার এফেক্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিতে পড়বে, লাইক টিসিএস থেকে শুরু করে ইনফোসিস, উইপ্রো, টেক মাহিন্দ্রা, আইসিএল টেকনোলজি, সবার উপরে কিন্তু কম বেশি ইম্প্যাক্ট করতে বাধ্য। চোখ রাখবো আমরা নেক্সট S&P 500 এর দিকে একটু। S&P 500 কি করেছে, আমেরিকারই আরো একটা বড় মেজর ইন্ডেক্স। সেই S&P 500 এর গতকালের যে চার্ট দেখছি আমরা, মানে মান্থলি টাইম ফ্রেম যদি দেখি এখন অব্দি, তো মান্থলি টাইম ফ্রেম সেখানে রেড ক্যান্ডেল আপাতত রয়েছে। তো সেখানেও ডাইভারজেন্স ছিল মান্থলি টাইম ফ্রেমে, দেখতে পাচ্ছি অলরেডি। জাস্ট একটু মেনশন করে দিই, আর সেই ডাইভারজেন্স গুলো প্রাইসে টানা আছে, বাট এখানে টানা ছিল না, আমি একটু জাস্ট জেনে দিচ্ছি, দেখে রাখবেন, চোখ রাখবেন এদিকে। উইকলি টাইম ফ্রেম সেখানেও কিন্তু ইভিনিং স্টার ফরমেশন, বাট ডেইলি টাইম ফ্রেম কি করেছে, উইকলিতে 2.5%-এর ফল, ডেইলিতে কিন্তু গতকাল অলরেডি ইন এ সিঙ্গেল ইন্ট্রাডে সেখানে কিন্তু সব থেকে বেশি ফল 2.64% গতকালই ফল করেছে। এবং এই এই যে আমাদের S&P 500 সে পড়েছে কেন, এখানেও কিন্তু একটা খারাপ সংকেত ছিল, দ্যাট ইজ কল্ড এ নেগেটিভ ডাইভারজেন্স অন ডেইলি টাইম ফ্রেম। বড় বড় মেজর মেজর টাইম ফ্রেমে যদি কখনো ডাইভারজেন্স আসে, সেই চার্ট কিন্তু কোনোভাবেই ভালো করবে সেটা কিন্তু এক্সপেক্ট করা যায় না, ঠিক আছে। চোখ রাখবো আমাদের নেক্সট চার্টের দিকে। এই হচ্ছে আমেরিকার মার্কেট, আমরা ঘুরে এলাম, বাট সেখানে ভালো কিছু পেলাম না, ঠিক আছে। এবারে চলে আসি আমরা বিশ্বের অন্যান্য বাজারে যাওয়ার আগে একটু গোল্ড সিলভারের চার্ট দেখে নেবো। গোল্ড কি করছে, সিলভার কি করছে। অনেকদিন ওদের সাথে আমাদের কথাবার্তা হয় না গোল্ড সিলভারের সাথে, কারণ ওদের দিকে এখন কেউ মুখ চেয়ে তাকায় না, কারণ এরা এখন ভালো কিছু দিতে পারছে না, ওই জন্য কেউ তাকায় না। গোল্ডের চার্ট চলে এসেছে আমাদের সামনে, অলমোস্ট এই মাসেও 5.5%-এর ফল দেখতে পাচ্ছি, বাট ওভারঅল স্ট্রাকচার 60-র উপরে রয়েছে। বাট স্ট্রাকচারটাকে ঘুরতে হবে, না হলে পরে বুলিশ বলতে পারি না, নিউট্রাল হয়ে গেছে 60-র উপরে থেকেও। উইকলি চার্ট সেখানেও কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ একখানা মারুবুজু তৈরি হয়েছে, এবং বিয়ারিশ মারুবুজু RSI 40-র কাছে নিয়ে আসছে উইকলি চার্ট গোল্ডে। ডেইলি চার্ট দেখতে পাচ্ছি সেখানে গতকালে ভয়ঙ্কর ফল হয়েছে, অলমোস্ট 3.25% ফল, এবং সেটা RSI 40-র উপরে ট্রেড হচ্ছিল, সেখান থেকে ব্রেকডাউন হয়েছে, খুব বাজে ক্যান্ডেল হয়েছে গতকাল। একটু দেখে নেবো আমরা সিলভারের চার্ট মান্থলি টাইম ফ্রেমে, সিলভার কি করেছে, সিলভারও কিন্তু খারাপ, অলমোস্ট এখন অব্দি 10%-এর ফল, বাট 60-র উপরে রয়েছে, বাট এইটুকুনি, এটা ভালো কিছু সংকেত নয় এখন অব্দি। RSI 60-40-র ভেতরে বিয়ারিশ মারুবুজু ফরমেশন। ডেইলি চার্ট স্ট্রাকচার সেখানেও দেখতে পাচ্ছি RSI 40 ব্রেকডাউন উইথ 8% ফল ইন এ সিঙ্গেল ডে। ইন্ট্রাডেতে 8%-এর ফল ছোটখাটো ব্যাপার নয়, ঠিক আছে। তো এটা গেল আমাদের ওভারঅল পিওর যে বুলিয়ান মেটাল দুটোকে দেখলাম, পাশাপাশি আমরা গ্লোবাল মার্কেটের যে মেজর মেজর ইন্ডাইসেস তাদেরকে দেখলাম। এবার আমরা এশিয়া ইউরোপের কিছু বাজারকে দেখে নেবো, তারা কি করেছে, তাদের পারফরমেন্স কি রয়েছে। ইউকে স্টকস দেখতে পাচ্ছি এখানে মান্থলিতে বিশেষ কিছু খারাপ বা বিশেষ কিছু ভালো বলবো না, ভালো তো নয়, খারাপের মন্দ, মানে খারাপের ভালো বলতে পারেন, যে বিশেষ কিছু পড়ছে না। উইকলি চার্ট খারাপের ভালো বা ভালোর খারাপ যাই বলুন, মাঝে মাঝে জায়গায় ঝুলছে, কারণ 60-40। ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ জোনে সম্পূর্ণ। জার্মানি, জার্মানি কি করেছে, জার্মানি এখনো অব্দি অলমোস্ট 2.5% বা 2%-এর ফল রয়েছে, বাট 60-র উপরে RSI ইন্ট্যাক্ট রয়েছে। উইকলি চার্ট আপাতত দেখতে পাচ্ছি 60-40 সাইডওয়েজ জোনে, বাট গত সপ্তাহে সেম ফল এসছে 1.89%। ডেইলি চার্ট স্ট্রাকচারে দেখতে পাচ্ছি গতকাল 1.45% ফল এসছে, এবং সেটাও বিয়ারিশ ক্যান্ডেলের সাথে, এবং বড় বিয়ারিশ ক্যান্ডেলের সাথে, এবং পাশাপাশি 60-40 সাইডওয়েজ মার্কেট। ফ্রান্সের মার্কেট কি করছে দেখে নি একটু। ফ্রান্সের মার্কেট আপাতত 60-40 সাইডওয়েজ, উইকলি সাইডওয়েজ, ডেইলি সাইডওয়েজ, দেখার কিছু নেই, বিশেষ কিছু নেই চার্টে। জাপানকে দেখবো, অতিরিক্ত উঠছিল, ভয়ঙ্কর উঠছিল, প্রচুর আউট পারফর্ম করছে বিশ্বের সমস্ত বাজারকে। তো সেই জাপানের বাজার আমরা আপাতত দেখতে পাচ্ছি সেও কিন্তু লাল নিশানে চলে এসেছে। কেন আসছে লাল, কেন লাল হয়েছে এই জাপানের বাজার, তার পিছনে যে কারণ, সেখানে একটাই কারণ রয়েছে, দ্যাট ইজ ডাইভারজেন্স অন মান্থলি টাইম ফ্রেম, যার ইম্প্যাক্ট কখনোই ব্রডার টাইম ফ্রেমে হলে সেই চার্ট স্ট্রাকচার কিন্তু ভাঙতে বাধ্য, খুব শীঘ্রই, না হলে একটু সময় নিয়ে কিন্তু ভেঙে যায়। উইকলি চার্ট স্ট্রাকচার যদি আমরা দেখি, উইকলি চার্ট স্ট্রাকচারে পরিষ্কার কিন্তু ডাইভারজেন্স রয়েছে, একদম পরিষ্কার। এই সমস্ত জায়গা থেকে যদি আমরা লাইন মার্ক করি, ঠিক আছে,
অলমোস্ট কিন্তু আমাদের এই এত অব্দি পুরো পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স, ঠিক আছে। তো সেখানে এই ডাইভারজেন্স ইম্প্যাক্ট ফেলেছে, তার মাঝখানে কিন্তু ছোট ছোট হিডেন ডাইভারজেন্স রয়েছে যেগুলো কিন্তু অলরেডি ইম্প্যাক্ট ফেলে বসে আছে বাজার। ডেইলি চার্টে চলে আসবো একটু, ঠিক আছে, লাইনগুলো একটু একা একা পাবেন আপনারা যখন এই সমস্ত স্ট্রাকচারে আসবো। এবং গতকাল জাপানের বাজার অলমোস্ট 5.59 মানে 5.5%-এর ফল কিন্তু গতকাল এসেছে, এবং 40 ব্রেক ভেতরে ঢুকে পড়েছে, 60-40 ভেতরে, ঠিক আছে, মানে সাইডওয়েজ জোনে চলে এসেছে। আর একটা ইন্টারেস্টিং চার্ট দেখাই যার নাম হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়ার চার্ট, উত্তর কোরিয়া নয়। তো সাউথ কোরিয়ার চার্টে দেখতে পাচ্ছি কোনো খারাপ কিছু নেই। কে বলেছে খারাপ নেই? খুবই খারাপ। ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো না, বাট আমাদের লাগবে শুধু এখানে আরএসআই এর প্যারামিটার, যে আরএসআই কি বলছে। আরএসআই বলছে আমার পড়া উচিত, এবং জাস্ট ইম্প্যাক্টটা শুরু হয়েছে সবে, 3.72%-এর ফল। উইকলি চার্ট, উইকলি চার্টেও নতুনত্ব কিছু নেই, উইকলি চার্টেও পরিষ্কার দেখতে পাচ্ছি এখানটায় যে এই হচ্ছে তার উইকলি আরএসআই। উইকলি আরএসআই তো দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ ইম্প্যাক্ট একটা দেখাচ্ছে। তো লাস্ট উইকের ক্লোজিং 3.72% নেগেটিভে, পজিটিভ না, শুটিং স্টারের সাথে, শুটিং স্টারের সাথে। ডেলি চার্ট স্ট্রাকচার 40 ভেতরে আসার চেষ্টা করছে, 40-60 ভেতরে। আগের দিন যে স্ট্রাকচারটা হয়েছিল লাস্ট 3 দিনে, গতকাল বাদ দিয়ে যদি আমরা মঙ্গল বুধ বৃহস্পতি ধরি, তাহলে পরে কিন্তু টোটাল একটা ইভিনিং স্টার ফরমেশন, পাশাপাশি বিয়ারিশ কিকার, ফলো আপ রেড ক্যান্ডেল, সাথে গতকালই শুধুমাত্র 5.5% পড়েছে। তাহলে পরে কিন্তু ওভারঅল এশিয়ার বাজার খারাপ, ইউরোপের বাজার খারাপ, ইউএস মার্কেট খারাপ, ব্রেন ক্রুড একটু খারাপ হয়ে রয়েছে, বাট ডলার কিন্তু তেজি দেখাচ্ছে। চোখ রাখবো সমস্ত চার্টের দিকে। এবারে আমরা ডোমেস্টিক ইউজের দিকে আসবো। আমাদের গ্লোবাল কিউজ হয়ে গেল, একটু সময় বেশি লাগলো কারণ আজকে ওভারঅল টপ ডাউন অ্যাপ্রোচ করছি, অনেক কিছু অ্যানালিসিস হচ্ছে। ইউএসডি আইএনআর এ কি করেছে লাস্ট মান্থে, মানে লাস্ট কারেন্ট মান্থে কি চলছে, সবে তো শুরু হয়েছে, আজকে তো 6 তারিখ, 5 দিন হয়েছে বাজারে, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে ইউএসডি আইএনআর 60-র ওপরে কিন্তু ইনট্যাক্ট রয়েছে, মানে হাইলি বুলিশ জন্য। উইকলি চার্ট দেখতে পাচ্ছি সেখানে, উইকলি চার্টও কিন্তু আপাতত 60-র ওপরে কিন্তু ট্রেড হচ্ছে, ঠিক আছে। একটা মিনিট একটু রিফ্রেশ করে দিই এটা। হ্যাঁ ঠিক আছে, ওকে। 60-র ওপরে কিন্তু ট্রেড হচ্ছে, এবং তাতে পিআরডি ফর্মেশন হয়ে রয়েছে, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়ে রয়েছে এখান, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল যদি মার্ক করি। বিস্তারিত জানার জন্য আমার কমেন্টে লিখুন যে জিনিসটা কিভাবে হয়, তাহলে পরে আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে, আলাদা সেশন করবো। যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আরএসআই এর উপর আলাদা সেশন হবে। আর ডেইলি চার্ট স্ট্রাকচার আপাতত 60-40 সাইডওয়েজ, মান্থলি উইকলি কিন্তু স্ট্রং। বাট এখান থেকে যদি সোম মঙ্গলবারে রিভার্সাল আসে, অবাক হওয়ার কিছু নেই, যে মানে উপরের দিকে তেজি করে চলে গেল। ইন্ডিয়া ভিক্স যে ইকোনমিক্যাল প্যারামিটার, মানে ইন্ডিয়ান ইকোনমির যে বেস বা স্ট্রাকচার কে বোঝায় যে ইকোনমি ভালো না মন্দ আছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি আপাতত ফ্ল্যাট রয়েছে, বিশেষ কিছু ভালো নয় খারাপও নয়। একটা হ্যামার ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়েছে লাস্ট মান্থে, এখানটা দেখতে পাচ্ছি একটা স্পিনিং টপ ছিল, তার আগে একটা বিয়ারিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং নয়, বিয়ারিশ আমাদের ডার্ক ক্লাউ আবার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছিল। উইকলি চার্ট দেখতে পাচ্ছি 60-40 সাইডওয়েজ। ডেইলি চার্ট স্ট্রাকচারও কিন্তু একটা পরিষ্কার হ্যামার তৈরি হয়েছে, আফটার এ ডাউন ট্রেন্ড হ্যামার তৈরি হয়েছে এখানটা। এর আগে একটা হ্যামার তৈরি হয়েছিল, টিকতে পারেনি সে হ্যামার, বাট এটা কিন্তু পিওর হ্যামার তৈরি হয়েছে, এবং এই হ্যামারের কি ইম্প্যাক্ট হবে মঙ্গলবার, সোমবার মঙ্গলবারে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, তো গ্লোবাল মার্কেট অ্যানালিসিস হয়ে গেল, এবার আমি চলে আসবো সরাসরি আমাদের ইন্ডিয়ান মার্কেট নিফটিকে দেখার জন্য। নিফটি কি করছে, নিফটিকে একটু ব্রডার টাইম ফ্রেম থেকে দেখা শুরু করবো আমরা, মান্থলি চার্ট থেকে একটু জুম আউট করি চার্টটাকে। মান্থলি চার্ট আমাদের কাছে, এটা হচ্ছে মার্চ মাসের ক্যান্ডেল। তো মার্চ মাসের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বিয়ারিশ একটা বাজে মারুবুজু ক্যান্ডেল ছিল, তো সেখান থেকে একটা বলি সারামিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। বাট গত মাসে সাস্টেন করতে পারিনি, 2.5% বা 2%-এর একটা আলটিমেট ফল আসে, এবং বাজার এ মাসে কিন্তু ফলো অফ সেলিং আসছে, 1% কিন্তু এখন অব্দি ফল রয়েছে। আর 60-40 সাইডওয়েজ মার্কেট, সম্পূর্ণ ভারতীয় বাজার কিন্তু সাইডওয়েজ, না বুলিশ না বিয়ারিশ অন মান্থলি টাইম ফ্রেম। উইকলি চার্ট, উইকলি চার্টও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাইডওয়েজ জোনের ভেতরে ট্রেড হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের পরে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু লাস্ট পোস্ট মার্কেট অ্যানালিসিসে একটা কথা বলেছিলাম 2 দিন আগে। তো সেখানে দাঁড়িয়ে নিফটি কিন্তু আরএসআই উইকলি চার্টে 640-র ওপরে কিন্তু সাস্টেন করছিল, বাট গতকাল কিন্তু 40 ব্রেকডাউন হয়ে গেছে, 39.64 ক্লোজিং করেছে। এটা কিন্তু কোনোভাবেই ভালোভাবে নেওয়া যাবে না, বা ভালো সংকেত নয় যে এখান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করবো না এখন যে এখান থেকে বাউন্স ব্যাক এসে যাবে, ঠিক আছে। ডেইলি চার্ট স্ট্রাকচারে যদি যাই, সেখানে একটা মজার বিষয় হচ্ছে যে লাস্ট আমাদের যে ক্লোজিং ছিল 1 জুন, আর গতকালের যে ক্লোজিং ছিল 5 জুন, তার ভেতর প্রাইস ডিফারেন্স যেটা রয়েছে, গতকালের ক্লোজিং ছিল 23,366.70, আর আমাদের 26-এ এই 1 জুনের যে ক্লোজিং ছিল
382.60, মানে গতকালের যে ক্লোজিংটা ছিল ফার্স্ট জুনের তুলনায় লোয়ার ক্লোজিং, বাট আরএসআই তে হায়ার ক্লোজিং রয়েছে, কারণ গতকালের আরএসআই ছিল 40.64, আর আমাদের ফার্স্ট জুনের ক্লোজিং ছিল 40.27। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু বাজার দেখে যেটা মনে হচ্ছে রিভার্সাল দেওয়া উচিত, বাট আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া আমরা কোনো কথা বলি না। এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হবে, দেন উই উইল টক অ্যাবাউট সাম পুল ব্যাক। ঠিক আছে, যে একটা পুল ব্যাক আসবে, কত অবধি আসবে, এই আপার ব্যান্ডের যে লেভেল এত অবধি, আমরা কত অবধি 24,000কে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ধরে চলতে পারি। ঠিক আছে, যে অত অবধি বাজার হয়তো যেতে পারে, বাট এখান থেকে যদি কোনো কারণে বাজার কালকে পড়ে যায়, হোয়াট উইল হ্যাপেন অন নেক্সট, কি হবে আমরা জানি না, তাহলে পরে সেদিকে আমাদের চোখ রাখতে হবে। বাট এই নিফটি এই জোনটা যে ঘোরাঘুরি করেছে লাস্ট এক সপ্তাহে কি করেছে একটু দেখে নি। বাজার কিভাবে আরএসআই কে ফোকাস করে কাজ করে, বা বাজারে আরএসআই এর যে ইম্প্যাক্ট কিভাবে হয় সেটা আমরা একটু জাস্ট চোখ রাখবো। বাজারে কিন্তু একটা সুন্দর ফল আসছিল, বাট বাজার এখান থেকে কিন্তু একটা রিভার্সাল দিয়ে উপরের দিকে গেল। বাজার উপরে কেন গেল, এখানে অনেক লাইন আঁকিবুকি আছে। ঠিক আছে, এই লাইনটাকে যদি আমরা ইগনোর করি আপাতত, এবারে আমরা আপনাদের কাছে লাইনটা পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সেখানটা দেখা যাচ্ছে যে বাজার কি করেছিল, বাজার ঘটনা ঘটিয়েছিল। বাজার কিন্তু এখান থেকে ফার্স্ট জুন সেখান থেকে ফল আসে অসম্ভব, সেকেন্ড জুন বাজারে রিভার্সাল আসে 12টা 15 যে ক্যান্ডেল সেখান থেকে রিভার্সাল আসে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কেন এসেছিল রিভার্সাল, কারণ তার আগের যে ক্যান্ডেলটা সেখানে কিন্তু প্রাইস একটা এটা ছিল নেগেটিভ ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল, অ্যাকচুয়ালি দেখতে গ্রিন, অ্যাকচুয়াল নেগেটিভ ক্যান্ডেল, 97 পয়েন্টের নেগেটিভ সেই নেগেটিভিটি ছিল এখানটা, এবং এটাও নেগেটিভ ক্যান্ডেল। এর ভেতরে একটা পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার একটা আরএসআই তে ডাইভারজেন্স ফরমেশন হয়। বাজার কিন্তু সাথে সাথে 12টা 15 ক্যান্ডেল এখান থেকে 200 পয়েন্টের র্যালি দেয়, তারপরে ক্যান্ডেল অলমোস্ট 65 পয়েন্ট, মানে দুটো ক্যান্ডেল 250 পয়েন্টের র্যালি দিয়ে দেয় সেকেন্ড জুন। ঠিক আছে, এটা এক্সপায়ারি ডে ছিল, কিন্তু তারপরের দিন বাজার এখান থেকে কেন পড়লো, বাজার উপরে কেন গেল না, বিকজ এখানে আরো একটা ডাইভারজেন্স ছিল যেটাকে বলা হচ্ছে নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স। তার ইম্প্যাক্টে কিন্তু বাজার সেখান থেকে আবার নিচে পড়ে, আবার নিচে পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয় এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল অবধি, দেন আবার বাজারে উপরে যায়। বাট বাজার উপরে উঠতে কেন পারছে না, আবার নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হচ্ছে বাজারে। বাজারে একটা শার্প ব্রেকআউট যতক্ষণ না এই লেভেলের উপরে হচ্ছে, মানে 23,600-র উপরে যতক্ষণ না ক্লোজ করছে, বাজারে স্বস্তির কোনো নিঃশ্বাস নেই বা রিলিফ নেওয়া যাবে না যে বাজার উপরে উঠবে। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে বাজার কি করবে তার সংকেত আমাদের আগাম কে দিতে পারে। ইউএস মার্কেট দেখে নিলাম খারাপ, এশিয়ার মার্কেট খারাপ, ইউরোপের মার্কেট খারাপ, তাহলে আমরা কি করে ভালো পারফর্ম করব? হু উইল এক্সপ্লেন হোয়াট উইল হ্যাপেন অন নেক্সট ডে বা মানডেতে মার্কেট কোথায় খুলতে পারে। তার জন্য আমাদের সব থেকে বেটার রেফারেন্স দেবে একটি প্যারামিটার, তার নাম হচ্ছে গিফট ইফট নিফটি। গিফট নিফটি দেখলে আমরা এখান থেকে টের পাবো যে গিফট নিফটিতে কিন্তু গতকালের যে ক্লোজিং, আমাদের বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে সেখান থেকে গিফট নিফটিতে ফল রয়েছে 365 পয়েন্ট, 365 পয়েন্ট। এখানে চোখ রাখবেন না, এখানে দেখলে পরে একটু চোখ ধাঁধিয়ে যাবে। 596 পয়েন্ট দেখাচ্ছি, এই 596 পয়েন্টের উপর রিলাই করবেন না। আপনারা আওয়ারলি চার্টে এখান থেকে দেখা শুরু করবেন শুধুমাত্র। এই যে বিকেল 4:30 মানে 4:35 যে ক্যান্ডেলটা ওপেন হলো এখান থেকে শুরু হচ্ছে তার ফল। গতকাল এখানে 35 পয়েন্ট, এখানে 96 পয়েন্ট, 20 পয়েন্ট, 61 পয়েন্ট, 11 পয়েন্ট, এটাই 3 পয়েন্ট পজিটিভ ছিল, এখানটা 71 পয়েন্ট, এখানে -2.5, এখানে 39 পয়েন্ট, এবং এখানে হচ্ছে 1 পয়েন্ট। টোটাল যদি যোগ করি এখানে তার নেট রেজাল্ট দেখাচ্ছে 356 পয়েন্টের ফল। তো তাহলে পরে যদি মার্কেট মানডেতে আমাদের নিফটি যদি কোনো কারণে 350 পয়েন্ট নিচে খোলে, তাহলে পরে 23,368-তে বাজার ক্লোজ করেছে, তাহলে বাজার কোথায় ওপেন হওয়া উচিত যদি সেম প্যারামিটার থাকে, তাহলে 23,100। আর যদি আরো কোনো খারাপ খবর আজ কাল পরশু সকালের ভেতরে যদি চলে আসে, তাহলে কিন্তু বাজার আরো নিচে যেতে পারে। ঠিক আছে, তার এভিডেন্স বা তার যে ব্যাপার স্যাপার সেটা আমরা কোথা থেকে রেফারেন্স পেতে পারি। আজকে নিফটি নিয়ে একটু বেশি সময় নিচ্ছি আমরা, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারি এখানটায় বাজারে যেখানে অপশন চেন রয়েছে, নিফটির অপশন চেন থেকে কিন্তু এটা ডিটারমিনেশন হয়। যেখানে দেখতে পাচ্ছি আমাদের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট, এটা ওয়াই, এই যে ও আই মানে ওপেন ইন্টারেস্ট, যেখানে কল রাইটার বসে রয়েছে হাইয়েস্ট সেটা 23,500-তে। ঠিক আছে, যেটা একটা সময় কালকে 23,700 বা 24,000 অব্দি ছিল, বাট সেই বাজার কিন্তু টিকতে পারেনি। বাজার টিকতে পারেনি, ফাইনালি কিন্তু বাজার সেখান থেকে নিচে আসে, এসে ক্লোজ করে 366-এ। গতকালের ক্লোজিং যদি আমরা নিফটিতে ডেলি চার্টে দেখি বিশাল কিছু ফল নয়, কিন্তু গতকালের ফল যদি আমরা দেখি মাত্র এখানটায় কারসার নিয়ে যেতে হবে তো 49 পয়েন্টস, 50 পয়েন্টস, যেটা থেকে কারোর কিছু মনে হবে না যে 50 পয়েন্ট পড়েছে, ও বাজার কালকে রিকভারি করে যাবে। ওই দোটানার মধ্যে বা ওই নির্ভয় দেখিয়ে কিন্তু বাজারের থাকবে না। বাজারের সমস্ত প্যারামিটার জানুন। বাজারে বর্তমানে যে সেকেন্ড হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট রয়েছে 80%, যেটা খুব একটা শক্তিশালী নয়, সেটা হচ্ছে 23,300। আপনাদেরও মনে হচ্ছে হয়তো 23,300 বাজারের কাছে ভালো সাপোর্ট। বাজার বলছে আমি 23,000-এর সব থেকে স্ট্রং সাপোর্ট রয়েছে।
23,000 সব থেকে স্ট্রং, যেখানে 100% ওপেন ইন্টারেস্ট পড়ে রয়েছে। আমি আপনাদের আরো একবার মিথ্যা প্রমাণ করে দেবো যে এই ডেটাটার মধ্যেও আপনি সঠিক কিছু পাবেন না। আপনাদের রিয়েল ডেটা দেখাই, তাহলে এবারে বুঝতে পারবেন যে বাজারে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কোথায় পড়ে রয়েছে। নিচের দিকে পুট সাইডে, যেখান থেকে বাজার সাপোর্ট নিতে পারে বা বাজার অত অব্দি চলে আসতে পারে 23,368 থেকে। বাজার বলছে 22,500-তে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে গেছে। মানে যারা পুট রাইটার তারা উপরের দিকে থাকতে চাইছে না, তারা চাইছে নিচে যেতে। কারণ এই পুট গুলো সেল করে তাদের কিছু হবে না, উল্টে লস হয়ে যাবে। কারণ এফআইআই ডিআইএস বা বড় এইচএনআই যারা সেল করে, ঠিক আছে, যারা সেলার মার্কেটের অপশন সেলার, পুট সাইডে যারা সেল করে বসে থাকে, তারা এখানটায় সেফটি ফিল করছে না, তারা সেফ ফিল করছে কোথায়, কল সাইডে। ঠিক আছে, তার জন্য 24,000, 23,500 এই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য ভালো কল সেলিং এর জায়গা। বাট ভালো পুট সেলিং এর জায়গা, তারা সেফ হেভেন খুঁজছে আপাতত। বলছে 1 টাকা 95 টাকার যে টাইম ভ্যালু বলে যে পুটটা, এই পুটটা বেঁচে আমরা খুশি থাকবো, আমরা এখানে পালাই বাবা, এত দূরে এত কাছে থাকার দরকার নেই। তো এখানে কিন্তু আমাদের ওয়াই ডেটাও কিন্তু বলছে যে বাজার নিচে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু সিনারিও পাল্টে গেছে। কাল বিকেল 3:30 অব্দি যা দেখেছি পুরোটা সঠিক নয়, তার মধ্যে কিন্তু অনেক কিছু জল মেশানো রয়েছে। বাট জলটা এখন আমরা আলাদা করে দুধটাকে দেখিলাম যে দুধ কা দুধ পানি কা পানি আলাদা করে নিতে পারলাম। ঠিক আছে, চোখ রাখুন এইভাবে, তাহলে পরে কিন্তু পুরো অ্যানালিসিসটা পাবেন। নেক্সট চলে আসছি এবার আমরা নিফটি। তো অ্যানালিসিস হয়ে গেলে এবার আমরা ওভারঅল অ্যানালিসিস করবো। এই ওভারঅল অ্যানালিসিসটা কিসের উপরে হবে? আমরা সম্পূর্ণ অ্যানালিসিস করবো, সেক্টরিয়াল ভিউ নেবো এবারে। ঠিক আছে, সেক্টরিয়াল ভিউ যদি আমরা নিতে চাই, তার জন্য আমাদের টপ ডাউন অ্যাপ্রোচের যে মেন প্যারামিটার সেটা দেখবো। সেখান থেকে আমরা শুরু করবো ইন্ডেক্স স্পেসিফিক ভিউ। ব্যাংক নিফটি কি করছে অন মান্থলি টাইম ফ্রেম, উইকলি, ডেলি, একটু জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেবো। মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি পজিটিভ, আমাদের নিফটি কিন্তু সেখানে নেগেটিভ। উইকলি, উইকলি কিন্তু ফ্ল্যাট। বাট যদি আমরা এক্সাক্ট ফিগার দেখি, তাতে 250 পয়েন্টের অলমোস্ট তেজি রয়েছে। ডেলি চার্ট দেখতে পাচ্ছি, সেখানটায় ডেলি চার্টও কিন্তু কালকে মোটামুটি 200 পয়েন্ট বা 200 পয়েন্টের একটা তেজি ছিল। বাট সবই কিন্তু সেই মোহমায়ার মতন। RSI 60-40, ওইটুকুনি বুলিশনেস দেখে কিছু লাভ নেই। ঠিক আছে, মান্থলি 60-40-র ভেতরে সাইড ওয়াইজ, উইকলি 60-40। এতে একটা ভালো জিনিস কি আছে, এই 40-কে ব্রেক ডাউন করে ক্লোজ করেনি, এটা হচ্ছে নিফটি ব্যাংকের গুড সাইন। খারাপ কে তাহলে নিফটিকে খারাপ কে করতে পারে বা কি খারাপ করে রেখেছে দেখাবো। ডেলি চার্টেও কিন্তু সাইড ওয়েজ, তাহলে ব্যাংক কিন্তু নিফটির ফলের জন্য বিশেষভাবে দায়ী নয়। বাকি আমি প্রাইভেট পিএসইউটাকে দেখছি না। অটো সেক্টর, অটো সেক্টর কি করেছে, অটো সেক্টরকে একটু দেখে নি। অটো আপাতত কিন্তু সেই নিফটির মতনই স্ট্রাকচার, খুব একটা ভালো খুব একটা খারাপ বলবো না। কারণ 60-40-র ভেতরে সাইড ওয়েজ জোনে রয়েছে, যখন তখন 60 ক্রস করতে পারে বা যখন তখন 40-তে আসতে পারে। উইকলি চার্ট সেটাও সাইড ওয়েজ, ডেলি চার্ট স্ট্রাকচার সেটাও সাইড ওয়েজ। তার মানে এই কিন্তু খারাপ নয়, এই কিন্তু নিফটিকে ফেলেনি, কেউ কিন্তু একে দোষ দেবেন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনার্জি সেক্টর। এনার্জি সেক্টরে যদি মান্থলি চার্ট দেখি, সে আবার বলিস, কারণ RSI 60-র উপরে রয়েছে, এটা ভালো গুড সাইন। উইকলি চার্ট সেটাও কিন্তু 60-র উপরে, এবং অলমোস্ট এখানটা একটা পিআরডি, পজিটিভ রিভার্স ডাইভারজেন্সের ফরমেশন চার্ট স্ট্রাকচারে রয়েছে, যেটা গুড সাইন। ডেলি চার্ট স্ট্রাকচারটা আবার সাইড ওয়েজ। এরা যদি একটুখানি উপরের দিকে গিয়ে ক্লোজ করে অলমোস্ট 41,200-300-র উপরে চলে যায়, তাহলে পরে কিন্তু এই কিন্তু হাইলি বুলিশ হয়ে যাবে এনার্জি সেক্টর। নেক্সট, এনার্জির পরে আমরা চলে আসবো ফিনান্সিয়াল সার্ভিস। একেও কি দোষ দেবো নিফটি যে ফল আসছে তার জন্য, বা আসতে পারে না? এও 60-40-র ভেতরে মান্থলি চার্ট স্ট্রাকচার রয়েছে। উইকলিও কিন্তু 40-কে এখনো অব্দি ও হোল্ড করছে। ডেলি চার্ট স্ট্রাকচার সেও কিন্তু 40-কে হোল্ড করছে। এবারে চলে আসবো আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, সে কি করছে। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে যে স্টক, তারা কি পারফর্ম করছে বা সেক্টর কি করছে। সেক্টর আপাতত 2.2%-এর ফল, মানে খুব একটা ভালো স্ট্রাকচার, মানে স্ট্রাকচার নেই এখানে। উইকলিও 60-40, বাট এর কিন্তু 40 ব্রেকডাউন হয়নি, যেটা নিফটিতে হয়েছে। বারবার নিফটির নাম নিচ্ছি, হয়তো অনেকে ইরিটেটিং লাগতে পারে, কিন্তু নিফটির সাথে কোরিলেট না করলে বুঝতে পারবো না যে এরাও কিন্তু খারাপ হবে যদি নিফটি খারাপ হয়, অল্প হলেও খারাপ হবে। নেক্সট হচ্ছে এখান থেকে, এও কিন্তু ডেলি চার্ট স্ট্রাকচারে 40-কে হোল্ড করছে, মানে 40-র উপরে টিকে আছে। চলো ঠিক আছে, বাকি খারাপ নেই। এফএমসিজি একটা সেক্টরকে ছেড়ে আমি দেখাচ্ছি। মান্থলি চার্ট, এফএমসিজি 40-র আশপাশে ট্রেড হচ্ছে, এমনিতেই বহুদিন ধরে খারাপ। উইকলি 40-র নিচে। গতকালের যে ফল ছিল, এই একটা কালপ্রিট বা রেসপন্সিবল পার্সন বলতে পারেন, যে যাতে 2%-এর ফল গতকালই আসছে এফএমসিজি। ঠিক আছে, 40 ব্রেকডাউন হয়ে গেছে। উইকলি চার্ট স্ট্রাকচার খারাপ, ডেইলি চার্ট স্ট্রাকচারও কিন্তু 40-র নিচে, মানে ওভারঅল বিয়ারি স্ট্রাকচার এফএমসিজি। ফার্মা, না ফার্মার আগে মেটাল পড়ে রয়েছে, মেটালকে দেখে নিই একটু। মেটালের মান্থলি চার্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানটা আমাদের, ঠিক আছে, 60-র উপরে। বাট মাথায় রাখবেন এখানে কিন্তু একটা ডাইভারজেন্স রয়েছে RSI তে, একটা RSI ডাইভারজেন্স রয়েছে, এবং সেখান থেকে রেড ক্যান্ডেল আপাতত এখন অব্দি হয়ে রয়েছে। মেটাল সেক্টরে কিন্তু সাবধান। উইকলি চার্ট স্ট্রাকচার 60-র উপরে রয়েছে, ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40 সাইড ওয়েজ। নিচে আসতে বেশি সময় লাগবে না যদি মান্থলি ইম্প্যাক্ট পড়তে শুরু করে। ঠিক আছে, ফার্মা, ফার্মাতে চলে আসি। ফার্মা চার্ট স্ট্রাকচার 60-র উপরে রয়েছে RSI, ভালো।
উইকলি চার্ট সেটাও 60-এর উপরে, ডেইলি চার্ট স্ট্রাকচার সেটা 60-40 সাইডওয়েজ। সবাই সাইডওয়েজ একই করে বুলিশ থাকতে পারে, সবাই তো সাইডওয়েজ। নেক্সট পিএসসি, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মান্থলি চার্ট দেখতে পাচ্ছি আমরা এখানটায়। মান্থলিতে এতে কিন্তু 60-40 সাইডওয়েজ, উইকলি 60-40, ডেইলি স্ট্রাকচার 40 বিলো 40। ঠিক আছে, মানে খারাপ, ভালো না। তাহলে পিএসসি সরকারি সেক্টর, সরকারি সেক্টরে কি কোনো রিভার্সাল আসতে পারে? চোখ রাখবো চার্টের দিকে, তার জন্য আমরা একটু ডাইভারজেন্স আছে কিনা দেখে নেবো। এখানে 10,082 হচ্ছে ক্লোজিং, এখানে 10,080 হচ্ছে ক্লোজিং, বাট আরএসআই এখানে রয়েছে 36.33। এখানকার আরএসআই ছিল আমাদের 35.46। পরিষ্কার ডেলি চার্টে ডাইভারজেন্স আছে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে সেখানে একটা রিভার্সাল এলেও আসতে পারে। কত দূর আসতে পারে? এই 10,300-400 অব্দি বা 10,350 এই লেভেলটা অব্দি একটা রিভার্সাল আসতে পারে। ঠিক আছে, চোখ রাখবেন চার্টের দিকে। নেক্সট হচ্ছে রিয়ালটি সেক্টর। রিয়ালটি সেক্টর কি করেছে? মান্থলি চার্ট স্ট্রাকচার ভালো নয়, 40-র আশপাশে একটু ঘোরাঘুরি করছে। উইকলি চার্ট স্ট্রাকচার 60-40 সাইডওয়েজ, ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40 সাইডওয়েজ, সম্পূর্ণ সাইডওয়েজ মার্কেট সব জায়গায় দেখতে পাচ্ছি, সাইডওয়েজ বা বিয়ারিশ। তাহলে বুলিশ কোথায় আছে? কোথাও বুলিশ নেই। ডিফেন্স সেক্টরকে একটু দেখে নেবো। ওকে, মিড ক্যাপ আর স্মল ক্যাপটাকে আগে দেখে নিই, চলুন। তারপর ডিফেন্স, অয়েল অ্যান্ড গ্যাসটাকে দেখবো। মান্থলি আপাতত খুব একটা ভালো বলবো না, কারণ বিয়ারিশ ক্যান্ডেল, ডার্ক কালার কভার অলমোস্ট ফরমেশন হতে চলেছে। উইকলি চার্ট স্ট্রাকচার সেখানে কিন্তু 60-40 ট্রেড হচ্ছে নিচের দিকে, খারাপ স্ট্রাকচার, ইভিনিং স্টার ফরমেশন হয়ে রয়েছে। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40 সাইডওয়েজ জোন, বিয়ারিশের মধ্যে সাইডওয়েজ, বুলিশের সাইডওয়েজ নয় এটা। স্মল ক্যাপ মান্থলি চার্ট স্ট্রাকচার কি বলছে? 60-40, উইকলি 60-40, ডেইলি 60-40, সম্পূর্ণ সাইডওয়েজ বাজার। পাশাপাশি এবার আমরা চলে আসবো, ডিফেন্স দেখা হয়ে গেছে না? ডিফেন্স দেখিনি আমরা, ডিফেন্সটাকে দেখে নিই। ডিফেন্স অ্যাবভ 60 রয়েছে মান্থলি, উইকলি অ্যাবভ 60, ডেইলি 60-40। যদি 60 ব্রেকআউট হতে হয় তাহলে পরে অলমোস্ট এই রেঞ্জ 9,300-কে ব্রেকআউট করলে পরে কিন্তু ডিফেন্স সেক্টরে একটা নতুন করে সংকেত আসবে, যেখান থেকে বুলিশ একটা স্ট্রাকচার তৈরি হলেও হতে পারে। লাইক বিএল, এইচএল, বিডিএল, ঠিক আছে, মাসগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড, জিআরএসসি মানে কার্ডেনি শিপইয়ার্ডস, এই স্টকগুলো দেখবে চোখ রাখবেন যে তারা কি পারফর্ম করছে, তার উপর বেস করে কিন্তু এই ডিফেন্স সেক্টরের পারফরমেন্স জাজমেন্ট হবে। অয়েল অ্যান্ড গ্যাস মান্থলি চার্ট স্ট্রাকচার খারাপ, উইকলি খারাপ, ডেইলি খারাপ, 40 নিচে চলে গেছে ডেইলি। এবারে মেজর একটা কালপ্রিট বা সেক্টরকে দেখতে চলেছি, যেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, ন্যাসড্যাককে নিয়ে আলোচনা করেছি। সেই আইটি সেক্টর আমাদের দেশে যে আইটি সেক্টর, এই ডাউন ট্রেন্ড দেখিয়েছিল একই মাসে, অলমোস্ট এক মাসে 20%-এর ফল ইন এ সিঙ্গেল মান্থ, টিকতে পারেনি। সাথে একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, যেটাকে বলা হয় বিয়ারিশ ফ্ল্যাগ, বিয়ারিশ পোল, এবং তার যে ফ্ল্যাগ ডান্ডা একটা, এবং এটা হচ্ছে ঝান্ডা। বিয়ারিশ ফ্ল্যাগ ইকুয়াল টু ডাউন ট্রেন্ড। যদি এখান থেকে কোনোভাবে অলমোস্ট, আমি জাস্ট বেশি নিচে নামবো না, এখানে 28,300 নিচে যদি ক্লোজ করে যায় মান্থলি চার্ট, তাহলে পরে কিন্তু এই চার্টের আর রক্ষে নেই, এ কিন্তু অনেক নিচে কিন্তু ফল করবে। কোথায় যাবে উই ডোন্ট নো, বাট সেগুলো চোখ রাখবো চার্টের দিকে। উইকলি চার্ট স্ট্রাকচার 40-র নিচে সাইডওয়েজ, আরএসআই 40-র নিচে ট্রেড হচ্ছে উইকলিতে, এবং সেটা দীর্ঘদিন ধরে। কবে থেকে শুরু হয়েছে এই ট্রেন্ড? চালু হয়েছে অলমোস্ট আপনার 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এই ডাউন ট্রেন্ড শেষই হচ্ছে না, এতে কবে আপ ট্রেন্ড আসবে ভগবান জানে। ডেলি চার্ট স্ট্রাকচার 60-40। তাহলে অ্যান্থ্রোপিকের নিউজ, ন্যাসড্যাকের ফল, আইটি সেক্টর সোমবার কি করবে চোখ রাখবেন বাজারের দিকে। এই কিন্তু বড় কালপ্রিট হিসাবে নিফটিকে ফেলার জন্য রেসপন্সিবিলিটি নিতে পারে, দায়িত্ব মানে কাঁধে পুরো দায়িত্ব নিয়ে বাজারকে ফেলতে পারে। মানে কিছু ক্রিকেট বা ফুটবল খেলায় বলি না আমরা, ও দায়িত্ব নিয়ে টিমটাকে হারালো, ঠিক আছে। একটা সময় রাহুল দ্রাবিড়কে ব্লেম দিত, সে ডিফেন্স করে 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 ওয়ান ডে ক্রিকেটেও সে ডিফেন্স করতো, ঠিক আছে। ফুল টস বলকেও সে ডিফেন্স করেছে অনেক সময়, তার জন্য প্রচুর কথা শুনতে হয়েছে, বাট মিস্টার ডিপেন্ডেবল তো মিস্টার ডিপেন্ডেবলই। তো সেখানে দাঁড়িয়ে টিমকে দায়িত্ব নিয়ে ওভার উনি নিজে 50 বা সেঞ্চুরি করেছে, টিম হেরে গেছে, ঠিক আছে। পুরো শেষ অব্দি টিকে গেছে রাহুল দ্রাবিড়। হয়তো অনেকে খেলা দেখেছেন সেই সময়, যারা দেখেছেন তারা জানেন ব্যাপারগুলো, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল চার্ট চার্ট স্ট্রাকচার গ্লোবাল মার্কেটের। এবারে আমরা চলে আসবো গ্লোবাল মার্কেট, লোকাল মার্কেট, আমাদের সেক্টর স্পেসিফিক ভিউ। তো নেক্সট উইকের জন্য আমরা যেটা নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে আমাদের যে মিড টার্ম বা লং টার্মের 3টে সুন্দর সুন্দর পিক্স, যেগুলোর দিকে চোখ রাখবো। এরা কেউই কোনোভাবে খারাপ চার্ট স্ট্রাকচারে নয়, তার জন্য এদেরকে নিয়ে এসেছি আমরা। প্রথম স্টক হচ্ছে আমাদের জন্য এশিয়ান পেন্ট। লাস্ট উইকও আমি অলরেডি একবার মেনশন করেছিলাম, তো সেখানে চোখ রাখবেন। গত সপ্তাহেও 60-কে সাস্টেন করতে পড়েছিল উইকলি চার্টে, এবং গতকালও কিন্তু 60-র উপরে কিন্তু ক্লোজিং করেছে, 0.5% ক্লোজিং। তার আগের সপ্তাহে 1% ক্লোজিং ছিল পজিটিভে। বাট ক্যান্ডেল গুলো দেখতে লাল লাল, লাল নয়, এগুলো পজিটিভ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল এগুলো, মানে অল্প বুলিশ। বাট চার্ট স্ট্রাকচারে কি রয়েছে? একটা স্পিনিং টপ। যদি এর নিচে ট্রেড হতে শুরু করে, লাস্ট উইকের লো ছিল 2607,
2600-কে একটা মেজর সাপোর্ট হিসাবে ধরে চলবেন, যে 2600 যদি ব্রেকডাউন হয় নিজেদের পজিশন এক্সিট করবেন। এখান থেকে কোনোভাবেই কিন্তু টিকে থাকার কোনো মানে হয় না, ঠিক আছে। তো এশিয়ান পেন্ট এখান থেকে যদি আপ ট্রেন্ডে যায় অবাক হওয়ার কিছু নেই। উপরের দিকে অনেক ভালো ভালো লেভেল রয়েছে, 2900, তার উপরে এদিকে অলমোস্ট 3000, এই লেভেলগুলোর দিকে চোখ রাখবেন এবং নিচের দিকে কিন্তু 2600 চোখ রাখবেন। আর এস 60-র উপরে ক্লোজ করেছে, যদি সেখান থেকে কোনোভাবে 60 ব্রেকডাউন হয়ে যদি নিচে ক্লোজ হয়, এক্সিট ইওর পজিশন। এবং সেটা কিন্তু ফ্রাইডের আগে করবেন না। যারা নিতে চাইছেন এই ধরনের পজিশন সবসময় এই টেকনিক্যাল প্যারামিটারে মাথায় রাখবেন যে 60-র উপরে উঠে মানে বুলিশ হচ্ছে, এবং সেই বুলিশনেস যদি না থাকে, 60-কে ব্রেকডাউন করে যদি ক্লোজ করে, কোনোভাবে এই সমস্ত সেক্টর বা এই সমস্ত স্টকের সাথে কিন্তু টিকে থাকার কোনো মানে হয় না, এক্সিট করে দেবেন পরিষ্কার। আমি কোনো বাই সেলের কথা বলছি না, কিন্তু যদি কারোর পজিশন থাকে, ওপেন পজিশন থাকে, বা কেউ যদি নিতে চান, তাহলে পরে কিন্তু কশিয়াসলি কাজ করবেন, কারণ আমার এখানে বাই বা হোল্ডের রেকমেন্ডেশন নয়, ঠিক আছে। আমার রেকমেন্ডেশন হলো রিস্কের রেকমেন্ডেশন, যে এখান থেকে বুলিশনেস দেখাচ্ছে তার জন্য বহু মানুষ এই বুলিশনেস দেখেই তো এন্ট্রি করি আমরা বাজারে, এর বাইরে আর কি বলবো। নেক্সট হচ্ছে আর একটি আউট পারফর্মিং স্টক, সেটা হচ্ছে ইয়েস ব্যাংক। খুব ছোট্ট স্টক, 23 টাকা 30 পয়সার একটা ছোট্ট স্টক। সেও কিন্তু RSI 60 ক্রস করছে উইকলি চার্ট চার্ট টাইম ফ্রেমে। সেটা কিন্তু মিডিওকার টাইম ফ্রেম, মানে সেটা কিন্তু বাজারে খুব বড় ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। কারণ এই 60 যখন ক্রস করে RSI উইকলিতে, তাতে কিন্তু মেজর মেজর ট্রেন্ড রিভার্সাল দেখা গেছে পাস্টেও। তো সেখানে চোখ রাখবেন চার্টের দিকে। ইয়েস ব্যাংক এমনিতেই একটা দুর্বল স্টক, দীর্ঘদিনের একটা দুর্বল স্টক। সে কিন্তু একটা সময় কোভিড এর ঠিক আগে আগে যা ফল হয়েছিল, অসম্ভব ফল। আমরা উইকলি চার্টে যদি দেখি, এখানটায় চার্ট দেখলে মাথা ঘুরে যাবে আপনাদের। এটা হচ্ছে সেই ফল যেখানে এই স্টক 5 টাকা 65 পয়সার লো তৈরি করেছিল, ঠিক আছে, 2 মার্চ, যে উইকটা ছিল সেই সপ্তাহে। তো সেখান থেকে পরের সপ্তাহে আবার উঠে চলে গেছিল 87 টাকা। বাট আলটিমেটলি কিছু লাভের লাভ হয়নি, স্টক কিন্তু আবার সেই পড়েই গেছিল, কারণ একটা ফান্ডামেন্টাল রিজন এবং স্ক্যাম ধরা পড়েছিল। তারপর থেকে সেই স্টক কিন্তু পারফরমেন্স দেখাতে পারে। বাট চেষ্টা করছে বারবার, কিন্তু 60 ব্রেকআউট হওয়ার চেষ্টা করছে, এবং কবে এখান থেকে ব্রেকআউট করে ক্লোজ করে দেবে ওপরের দিকে এই সমস্ত রেঞ্জকে যদি কাটে, ওপরের লেভেল অলমোস্ট এই 24 টাকা, তার উপরে 30 টাকা, এগুলোকে যদি কেটে দেয়, তাতে কিন্তু অসম্ভব র্যালি আসবে আগামী দিনে ইএস ব্যাংকে। বাট চোখ রাখবেন, যদি 60 ব্রেকডাউন হয়ে ক্লোজ করে, কোনোভাবেই কিন্তু এই সমস্ত স্টকে টিকে থাকবেন না। এবং সেটা উইকলি টাইম ফ্রেমে দেখবেন, কোনো রকম মান্থলি ডেলি টাইম ফ্রেমে দেখার স্টক নয় এগুলো। এবং সেটাও একটা জিনিস বলে দিই, এগুলো কিন্তু প্রত্যেকটাই RSI তে 60-র উপরে কিন্তু ট্রেড হচ্ছে, এবং পাশাপাশি বলিঞ্জার ব্যান্ড আপার সেন্টার ব্যান্ডের উপরে ট্রেড হচ্ছে। সেগুলো কিন্তু আমি মেনশন করে দিচ্ছি অলরেডি, যে কারণে আমরা এগুলোর উপর একটা ভিউ রাখতে পারি। নেক্সট হচ্ছে গ্রো। এই স্টকটিও কিন্তু RSI 60 ক্রস করে জাস্ট ক্লোজ করেছে লাস্ট উইকে, এবং সেন্টার ব্যান্ডের উপরে ট্রেড হচ্ছে, বলিঞ্জার ব্যান্ডের, যেটা গুড সাইন, যেখান থেকে বাজারে একটা আপ ট্রেন্ড দেখা যেতে পারে। বাট উইকলি যদি 40 নিচে ক্লোজ করে, এক্সিট এর পজিশন, ঠিক আছে। যে ভ্যালুতে ক্লোজ করছে তার জন্য নিজেদের পজিশন সাইজিংটাকে মিনিমাল রাখবেন, যেইটুকুনি আপনাদের ক্ষমতা সেই অনুযায়ী লসের সাথে যাবেন, যে এত টাকা লস হলে আই ক্যান অ্যাকসেপ্ট, ঠিক আছে। কারণ স্টক মার্কেটে এসেছেন, এখানে তো লস তো হবেই, ঠিক আছে। লস হওয়াটা স্বাভাবিক, প্রফিট হওয়াটা অস্বাভাবিক, ঠিক আছে। কারণ আমরা প্রফিটকে আমাদের ভালো লাগে না, সহ্য হয় না, তার জন্য আমরা এক্সিট করি না। নেক্সট 3টে ট্রেডিং স্টক নেক্সট উইকের জন্য। প্রথম স্টক হচ্ছে আদানি পাওয়ার, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা RSI তে পরিষ্কার একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফরমেশন তৈরি হয়েছে অন ডেইলি চার্ট, ঠিক আছে। সেখান থেকে এই চার্ট স্ট্রাকচার বাজারকে বলছে যে তার নিচে ওপেন ইন্টারেস্টের সাপোর্ট রয়েছে 230, এবং সেই 230-এর যে এক্সটেনশন অফ সাপোর্ট, যেটা নিচে 225 টাকা 50 দেখা যাচ্ছে, সেটা আমাদের অপশন চেনে দেখা যায় একমাত্র। তো সেই অপশন চেন থেকে যদি আমরা এই ভ্যালুটাকে দেখতে পাই যে 225, তাহলে সেই জায়গাটাকে সবসময় সাপোর্ট হিসেবে চোখ রাখবেন। এবং উপরের দিকে যদি মনে হয় যে হ্যাঁ রেজিস্ট্যান্স কি আছে, তাহলে 250 হচ্ছে আমাদের মেজর রেজিস্ট্যান্স। তো 250 যদি কোনোভাবে এখান থেকে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তাহলে 245 গেলে কিন্তু রেজিস্ট্যান্স মনে করে সেখান থেকে এক্সিট ইওর পজিশন বাই বুকিং ইওর প্রফিট, ঠিক আছে। তাতে আপনারা ক্যাশে নিতে পারেন, বা আপনারা ক্যাশে বলতে ডেলিভারিতে নিয়ে কাজ করবেন। এটা ইন্ট্রাডের জন্য কোনো রকম রেকমেন্ডেশন বাই সেল হোল্ডের নয়, তো সেরকম কোনো রেকমেন্ডেশন নেই। আপনাদের উদ্দেশ্যে বলা যে এই স্টকটি শুধুমাত্র ডেলিভারির পজিশনের জন্য ভালো, ঠিক আছে। তো ডেলিভারিতে যদি কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স মাথায় রেখে সেখান থেকে এন্ট্রি করতে চান, ইউ ক্যান চুজ ইয়োর ট্রেডিং বেট। তো সেখানে দাঁড়িয়ে আমরা এখানটা 245.5 কে আমরা রেজিস্ট্যান্স ধরে চলবো। এবং যারা এখান থেকে মনে করছেন যে না আমি ট্রেড করতে চাই, পিওর ট্রেডিং করব, তাতে আমি কোয়ান্টিটি বাড়াবো বাট মার্জিন কম, তার জন্য আপনাদের অপশন রয়েছে বা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে ফিউচার ট্রেডিং করা। ফিউচার ট্রেডিং এর পদ্ধতি হচ্ছে যে আপনি যেখানে ফিউচার ক্লোজ করেছে সেখান থেকে যদি মানডে টিউসডেতে কোনো এন্ট্রি করেন, 225.5 সবসময় মাথায় রাখবেন, দিস ইজ দ্য স্টপ লস রাইট নাও। বাট সেখানে কিন্তু একটা পুট অপশনকে সাথে নিয়ে কাজ করবেন, কোনোভাবেই কিন্তু হেজিং ছাড়া কাজ করবেন না। যখনই হেজ করে কাজ করবেন, তাতে আপনি মার্জিন বেনিফিট পাবেন, এবং নিচের দিকে
যে রিস্ক প্যারামিটার সেটা কিন্তু মাথায় রেখে করবেন। যে 14,000 যদি আমি লস নিতে পারি তাহলে কিন্তু এই ট্রেডিং বেট নেবেন। উপরের দিকে রিওয়ার্ডের কথা আমি বলবো না, রিওয়ার্ড যদি কারোর ভালো না লাগে, ঠিক আছে, তাহলে অনেকে কি করে আগে পজিশন এক্সিট করে, আর কেউ যদি হোল্ড করে লং প্রফিট করতে পারে তো করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রফিটের কথা বলি না, আমি লসের দিকটা আগে দেখাই যে কত টাকা আপনি রিস্ক নিচ্ছেন, কত টাকা রিস্ক আপনি নিতে পারবেন, তারপরে কিন্তু পজিশন সাইজিং বানাবেন। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য পলিক্যাব, কেবিল অ্যান্ড ওয়্যারস এর কোম্পানি। তো সেই পলিক্যাবে আমরা আপাতত দেখতে পাচ্ছি এই চার্ট স্ট্রাকচার একটা নেগেটিভ ডাইভারজেন্সের ইম্প্যাক্ট দেখা যাচ্ছে অন ডেইলি চার্ট। ঠিক আছে, নেগেটিভ ডাইভারজেন্স যখন আসে তার ইম্প্যাক্ট কিন্তু খুব খারাপ হয়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পলিক্যাবে বর্তমান যে সাপোর্ট রয়েছে, সাপোর্টের লেভেলগুলো অলমোস্ট 9,300, তার নিচে 9,150 হচ্ছে আপাতত ভালো সাপোর্ট। বাট এই রেজিস্ট্যান্সে যদি রেজিস্ট্যান্স হয়, এবং সেটা সেই রেজিস্ট্যান্সে কিন্তু ওপেন ইন্টারেস্টের রেজিস্ট্যান্স, যেটা 10,000-এর আশপাশে রেজিস্ট্যান্স রয়েছে, তার আগে আমরা সবসময় যদি কোনোভাবে যদি কেউ ট্রেডিং বেট নেয়, ঠিক আছে, এটা কিন্তু পিওর ট্রেডিং বেটের স্টক, এটা কিন্তু কোনোভাবে ডেলিভারিতে নেওয়া যাবে না, কারণ এটা সেলিং এর স্টক। এখানে কোনোভাবে আপনি বাই করে হোল্ড করতে পারবেন না। আর ইন্ট্রাডে ট্রেডিং ভুলে যান, ঠিক আছে, ইন্ট্রাডে ট্রেডিং কোনোভাবেই এই সমস্ত স্টকে করবেন না। বাজার সামান্য রিভার্সালে কিন্তু অনেক টাকা লস হতে পারে, তো লস থেকে বাঁচুন আগে, ঠিক আছে, ক্যাপিটাল প্রোটেকশন করুন, তারপরে আপনি প্রফিটের কথা ভাববেন। তাহলে নেগেটিভ ডাইভারজেন্স ইম্প্যাক্ট অনুযায়ী এটা শুধুমাত্র ফিউচারে অ্যাপ্লিকেবল, এবং আপনারা যদি অপশনে করতে চান ইউ ক্যান চুজ ইউর অপশন বেট। তো তাতে আমাদের রেজিস্ট্যান্স মাথায় রাখতে হবে, 9,930 হচ্ছে আপনার জন্য রিস্ক ওপরের দিকে, যেটাকে রেজিস্ট্যান্স বলা হচ্ছে, আর নিচের দিকে সাপোর্ট আপনাদের জন্য রয়েছে 9,300, 9,150। তো তাহলে সেখানে ফিউচার ট্রেডিং যদি কেউ করতে চায়, তাহলে পরে কিন্তু ফিউচার যদি কেউ সেল করে, সাথে একটা কল অপশন অবশ্যই বাই করে যাবেন। যদি বাজারের উপর দিকে রিভার্সাল চলে আসে এক্সিটিওর পজিশন, তাহলে 9,930 যদি আসে আপনাদের কাছে এক্সিটিওর পজিশন উইথ অলমোস্ট 10,000-এর লস, যদি নিতে পারেন তাহলে কিন্তু ট্রেডিং বেট নেবেন, আদারওয়াইজ নয়। নেক্সট চলে আসছে আমাদের জন্য সিজি পাওয়ার। সিজি পাওয়ার একটি চিপ তৈরি করার কোম্পানি। তো সেই কোম্পানিতে যদি খারাপ ইম্প্যাক্ট আসে, ঠিক আছে, তাহলে পরে তার জন্য রেসপন্সিবল কে? আরএসআই। পরিষ্কার ডাইভারজেন্স রয়েছে, এটা 4 জুন থেকে আমাদের এখানে 27শে মে এর ভেতরে একটা পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ডাইভারজেন্স তৈরি হয়েছে, এবং ওয়াই এর যে রেজিস্ট্যান্স রয়েছে অলমোস্ট 949.6, এবং নিচের ভালো সাপোর্ট 895, 877। কাইন্ডলি বুক ইয়োর লস অর ট্রেল ইয়োর স্টপ লস টু গেট সামথিং। তো সেখানে সিজি পাওয়ার যদি ফিউচার সেল করে কাজ করতে চান এই মান্থের, তাহলে অবশ্যই একটা কল কিন্তু নিয়ে যাবেন সাথে। কলকে না নিলে, 940-র একটা কল না নিলে উপরের দিকে বাজারে চলে গেলে কিন্তু অসম্ভব লস, সামলাতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে তার জন্য আমরা যদি এখান থেকে 949 যদি চলে যায়, তাহলে পরে কিন্তু আমরা এক্সিট করব। ছোট লস রয়েছে, লসটা খুব একটা বেশি নয়, তো রিস্ক খুব ছোট্ট, লো রিস্কের একটা এন্ট্রি রয়েছে। তো এই লো রিস্কে যদি কেউ নিয়ে কাজ করতে চায়, নিচের দিকে কিন্তু আপনার জন্য ভালো রিওয়ার্ড রাখা থাকছে, ঠিক আছে। সিজি পাওয়ার ইজ এ গুড বেট রাইট নাও, ঠিক আছে। আজকের হিরো স্টক যদি হয়, সেটা হচ্ছে যে স্টকটা ভালো পারফর্ম করতে পারে দেখে মনে হচ্ছে, এবং চার্ট স্ট্রাকচার অনুযায়ীও আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশনেস দেখা যাচ্ছে, এবং সেই বিয়ারিশনেসটা যদি কন্টিনিউয়াস নিচের দিকে আসতে থাকে, তাহলে আপনাদের জন্য একটা গুড ট্রেডিং রেট হতে পারে। নেক্সট আজকের জন্য যে অপশন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি আপনাদের জন্য, ঠিক আছে, সেই অপশন স্ট্র্যাটেজিতে আমাদের জন্য বেস্ট কোয়ালিটির যে অপশন রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে গিফট নিফটি অলরেডি এখানে 350 পয়েন্টের ফল, ঠিক আছে, গিফট নিফটি 350 পয়েন্টের ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। বাট নিফটি যদি এখানে 40 ব্রেকডাউন হয়ে এই সমস্ত জায়গায় যদি ওপেন হয়, তাহলে পরে কিন্তু এই নিফটি নিচের যে ভালো সাপোর্ট, এই সমস্ত লেভেলকে যদি কেটে দেয়, এই যে টপটা রয়েছে, এই টপ বা এই ক্লোজ 23,123, বা এর নিচে যদি বাজার ক্লোজ হয়ে যায় কোনোভাবে, তাহলে পরে কিন্তু এই নিফটির নেক্সট লেভেল অফ সাপোর্ট হতে পারে অলমোস্ট আপনার কাছে 22,700। এই সমস্ত লেভেলে কিন্তু আপনার কাছে সাপোর্টের কাজ করবে, যত অব্দি বা অত নিচেও কিন্তু বাজার গেলেও চলে যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে বর্তমানে মান্ডের বাজার যখন খুলবে, সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে বলা, সেখানে নেক্সট উইক এক্সপায়ারি যেটা রয়েছে 9 জুনের যে এক্সপায়ারি অ্যাভয়েড করবেন। 16ই জুনের এক্সপায়ারি নিয়ে যদি কেউ কাজ করতে চান, সেখানে কারেন্ট প্রাইস যেটা আমি সেটা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, মার্কেট যেখানে খুলবো 23,100, সো সেখানে দাঁড়িয়ে 23,100 যদি একটা পুট অপশন নেন, সাথে কিন্তু আপনি একটা, মানে যদি বাই পজিশন থাকে, তাহলে পরে কিন্তু সাথে সাথে একটা 23,000 একটা পুট অপশন সেল করে কাজ করবেন। তাতে আপনার সেফটি থাকবে, বাজার উল্টো দিকে চলে গেলে আপনার বিশাল ক্ষতির সম্ভাবনা থাকবে না। তো সেখানে জাস্ট এটিএম স্ট্রাইক প্রাইস দিয়ে আমি দেখাচ্ছি এখানে, এটিএম স্ট্রাইক প্রাইস 23,350, সেটাকে যদি আপনি বাই করেন, সেম এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রকম ট্রেডিং বেট নয়। ট্রেডিং বেট যেটাই করবেন আপনারা, সেটা কিন্তু কারেন্ট মার্কেটের সাথে সাথে করবেন। 23,350 আর 250 যদি আমরা বাই সেল করি 16ই জুনের মন মন দিয়ে শুনবেন, তাতে কিন্তু আমাদের যে লিমিটেড রিস্ক থাকছে, নিচের দিকের রিস্ক থাকছে আমাদের কি আছে,
আমরা এখানে স্টপ লস মাথায় রাখবো সবসময়, যে কোনোভাবে যদি 23,600-র উপরে বাজার ক্লোজ করে এক্সিট ইউর পজিশন, তাহলে 23,600-র উপরে যদি বাজার ক্লোজ করে যায় বা তার উপরে যদি বাজার ট্রেড হতে থাকে এক্সিট ইউর পজিশন, তাহলে পরে আপনার 1,200 টাকার বেশি লস হবে, ম্যাক্সিমাম 1,200 টাকা। আর যদি কোনোভাবে বাজার এই নিচের লেভেল গুলোতে যদি ক্লোজ করে 23,700-800, তাহলে পরে কিন্তু আপনার জন্য রিওয়ার্ড অনেক বেশি রাখা থাকছে। ঠিক আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও অত্যন্ত ফেভারেবল একটা স্ট্র্যাটেজি পাওয়া গেছে, যেখানে আপনার মার্জিন বেনিফিটও কম লাগছে এবং লসের জায়গাটাও কম এবং প্রফিটের জায়গাটা অনেক বড় রয়েছে। তো চোখ রাখবেন বাজারের দিকে। আজকের উইকলি মার্কেট আপডেটে অনেক কিছু আলোচনা করেছি আজকে, যেটা সাধারণত অন্যান্য উইকলি মার্কেট আপডেটে এত ডিটেলসে আলোচনা হয়নি। আজকের যে অ্যানালিসিস গুলো করা হলো, একটু চোখ রাখবেন, প্রত্যেকটা অ্যানালিসিস কিন্তু পিওর টেকনিক্যাল প্যারামিটারের উপর বেস করে আমরা আলোচনা করেছি। তার জন্য কিন্তু প্রত্যেকে চোখ রাখবেন আমার চ্যানেলের দিকে। এই চ্যানেলে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস পাবেন, প্রত্যেক দিনের এখানে কিন্তু রেগুলার পোস্ট মার্কেট অ্যানালিসিস থেকে শুরু করে সমস্ত প্যারামিটার গুলো পাবেন এখানটায়। এবং আমাদের প্রমোশনাল যে অ্যাড, সেগুলোর দিকেও চোখ রাখবেন, যে আমাদের সাথে যদি যুক্ত হতে চান তার জন্য আপনাদের কি কি দেওয়া রয়েছে। ফ্রি অফ কস্টে আমরা দুদিন শেখাই, ঠিক আছে, ম্যাথ প্রিন্ট, প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটার্স, ফ্রি অফ কস্টে, তার জন্য কোনো রকম চার্জেস থাকে না। তো কারোর যদি শেখার ইচ্ছা থাকে বাকি জিনিসগুলো বিশদ জানতে, আমার সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, 9239515665। এই অ্যাডের ভেতরেও দেওয়া রয়েছে, একটু চোখ রাখবেন এদিকে। এবং পাশাপাশি আমার এই ফেসবুক চ্যানেলটাকে কাইন্ডলি আপনারা ফলো করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেখানেও কিন্তু আমাদের রেগুলার আপডেট যাচ্ছে, এবং সেই আপডেটের দিকে একটু চোখ রাখবেন। ইউটিউব ফেসবুক যে কোনো একটা ঘাটলেই হবে, বাট এখানেও একটু আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট যে একটু সাবস্ক্রিপশনটা করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি। পাশাপাশি লাইক শেয়ার কমেন্টটাও করতে ভুলবেন না। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকালে ভালো থাকবেন। আবার আমাদের সোমবার দেখা হচ্ছে পোস্ট মার্কেট অ্যানালিসিস সাথে। আমরা এখানেই তাহলে আজকের মতন সেশন এন্ড করছি।